ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, বাড়ানো হচ্ছে টহল গাড়ি, কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব বাহিনী গড়ার পরামর্শ। অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছে। কপ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্ত করতে হবে, কর্মকর্তাদের জোর প্রচেষ্টা চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। হিলি স্থলবন্দর দিয়ে কমছে রপ্তানি, ভারতীয় অংশে অবকাঠামো ও কাস্টমসের শীর্ষ কর্তাদের অভাব। যুক্তরাষ্ট্রের বাইরে বাড়ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আবাসন ব্যবসা, ভারতে একের পর এক গড়ে উঠছে ট্রাম্প টাওয়ার। স্বাগত। এখন সকালে আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। ৫ আগস্টের পর অনেক থানায় লুট হয়েছে অস্ত্রগুলি। সিসিটিভি ফুটেজ ও আলামত না থাকায় যৌথ বাহিনীর অভিযানেও উদ্ধার করা সম্ভব হয়নি সেসব। এদিকে একে একে মাথাচাড়া দিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানীতে কান পাতলেই শোনা যাচ্ছে চুরি ছিনতাইয়ের গল্প। ছাত্র জনতার প্রতিরোধে ভেঙে পড়া পুলিশ কতটুকু ঘুরে দাঁড়ালো, জাকির হোসেনকে সাথে নিয়ে উত্তর খুঁজেছেন আরিফ হোসেন। এই তো সেদিনের গল্প, যখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে পুলিশ। ক্ষমতার দাপটে মুখোমুখি হয়েছে ছাত্র জনতার। গুলির সামনে বুক পেতে দেয়া জনতার বাঁধ ভাঙা জোয়ারে এলোমেলো বাহিনীর সব সদস্য, পরিণাম সবার জানা। এই সুযোগে চুরি ছিনতাই ডাকাতির অভিযোগে আতঙ্কিত পুরো রাজধানী। রাতের আধারে অপরাধীরা আরও বেপরোয়া। এর মধ্যে বদলি, পদোন্নতি আর অব্যাহতিতে ঢেলে সাজানো হয়েছে পুলিশ। দলীয় পৃষ্ঠপোষকতার অভিযোগে আইনের আওতায় আনা হয়েছে অনেককে। পুলিশকে সহায়তায় মাঠে নামে ৩ বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার ১৯টি, পিস্তল ৭৬টি, রাইফেল ২২টি, শর্টগান ৩৭টি, পাইপগান ৮টি, শুটারগান ৪৩টি, এলজি ৩১টি, বন্দুক ৪৮টি, AK-47 একটি, SMG ৫টি, গ্যাস গান 4টি, এয়ারগান 10টি, SBBL 10টি, টিয়ার গ্যাস লঞ্চার 2টি এবং 3/4 2টি জব্দ করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় এখনও ধ্বংসাবশেষ বিদ্যমান। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সাধারণ জনগণের রোষানলে যে কটি থানা আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে যাত্রাবাড়ী থানা অন্যতম। ইতিমধ্যেই পার হয়েছে ৩ মাসের বেশি সময়। কতটুকু ঘুরে দাঁড়াতে পারল রাজধানীর পুলিশ, আমরা একটু ঘুরে দেখতে চাই। আমরা জানতে চাই প্রত্যেকটি থানায় আগের মতো জনসেবা পাচ্ছে কিনা পুলিশের কাছ থেকে। চলুন দেখে আসি। ছোটখাটো সমস্যা, প্রাথমিক অভিযোগ থেকে মামলা, কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। হাসিনার আমলে এই থানায় আসছিলাম, অবনীশঙ্কর সে ওসি, উনি 3 দিন আসছে, একজন নেয় নাই, গাড়ি নেয় নাই। আমি ভাবলাম যে এই সরকার আমলে আমি বিচার পাবো না। আগে যেরকম কথা নিত না, আগে অন্যরকম অ্যাটিটিউড ছিল, আর এখন আসলেই সুন্দর মতন এটার একটা কথা নেয়, মানে জাস্ট সবার একটা ইজ্জত যায়, ইজ্জতরা দেয়। অপ্রতুলতা টহল গাড়ির, হারিয়ে ফেলা অস্ত্রের ভয় তো আছেই, সাথে ঢাকায় ফেরা পুলিশের প্রায় সবাই এসেছেন ঢাকার বাইরে থেকে, তাই বেগ পেতে হচ্ছে অপরাধী শনাক্তে। সময় লাগবে, যেহেতু নতুন এখানে আসছি, একটু সময় লাগবে, অবশ্যই চিনব। সবসময় তো জেলাতে চাকরি করছি, এখানে ভিন্ন রকম লাগতেছে, তো একটু সময় লাগবে, বুঝতে একটু সময় লাগবে। অনেক ধরনের মানুষ এখানে, তো ধৈর্য খুব কম, আমাদের উপর এসে মাঝে মাঝে খারাপ ব্যবহারও করে, মানে একটু দেরি হইলে আমাদের বুঝতে হবে এখন, মানে আমাদের সম্পূর্ণ একটা বাহিনী সম্পূর্ণ নতুনভাবে আমরা কাজ করতেছি, আমাদের সময় সুযোগ দিতে হবে, আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু এইটা এখানে খুব কম। তবুও সাধ্যমতো চেষ্টা ঘুরে দাঁড়ানোর। কনস্ট্রাকশনে আমরা রেন্টে যেই মালামালগুলি দিয়ে থাকি, এই মালামালগুলি সেখান থেকে লুণ্ঠন করে। এই লুণ্ঠন করার 1 ঘন্টা যাবত এই তাণ্ডব চালানোর পরে তারা একটা ট্রাক নিয়ে এসে ট্রাক এগুলি লোড করে এগুলি নিয়ে বেরিয়ে পড়ে, সবাইকে কন্টেনারের ভিতরে বেঁধে রেখে ম্যানুয়ালি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে গাড়ি শনাক্ত করছি, গাড়ি ড্রাইভার শনাক্ত করছি। পরে কেরানীগঞ্জ, আপনার তিতাস,
চান্দিনা থানা অভিযান করে আমরা মোটামুটি একটা সফল পর্যায়ে আসছি আর কি। পরিচিতিটাই হয়তো বা একটু সময় নিচ্ছে, সেক্ষেত্রে এলাকার যারা আছে, আমাদের সিনিয়র অথরিটি আছে, তো মোটামুটি কোনো না কোনো ওয়েতে মেকানিজম হচ্ছে, ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মুখপাত্র বলছে, বাড়ানো হচ্ছে টহল গাড়ির সংখ্যা। নজরদারিতে আছে শীর্ষ সন্ত্রাসীরাও, চাইলেন জনগণের সহায়তা। ইতিমধ্যে যেসব অস্ত্র ব্যাহত হয়েছিল তার বেশিরভাগই পুনরুদ্ধার করা হয়েছে। কিছু অস্ত্র যেগুলো উদ্ধার হয়নি সেগুলো উদ্ধারের জন্য আমাদের নিয়মিত কার্যক্রম অভিযান চলমান রয়েছে। আর পুলিশের যে সক্ষমতা বাড়ানো, পুলিশের মোবিলিটি বাড়ানো, এটা আমাদের বিবেচনায় রয়েছে এবং এটার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে থানাগুলোর মোবিলিটি বাড়াতে 50টি নতুন গাড়ি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, মনোবল ভাঙা পুলিশের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা, দরকার কঠোর অবস্থানের। পুলিশ কিন্তু এখন কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে, অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, যাওয়ার ক্ষেত্রেও অনেক দেখে শুনে বুঝে তারপর যেরকম অপরাধস্থলে তারা যাচ্ছেন, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছেন। অপরাধের শীর্ষ অবস্থানে যারা ছিলেন, কারাগারে ছিলেন, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য ছিল যারা বের হওয়ার পরে এদের কর্মকাণ্ড, আচার আচরণ, গতিবিধি পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী। সেটিও যে খুব ভালোভাবে হচ্ছে সেটি কিন্তু আসলে মনে হচ্ছে না। কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব পুলিশ তৈরি না করলে ভবিষ্যতে আবারও এর মাসুল গুনতে হবে এই বাহিনীকে, মন্তব্য সমাজ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। চলতি কপ সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশের কর্মকর্তা, এনজিও ও সুশীল সমাজের নেতৃবৃন্দকে জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেন তিনি। সোমবার আজারবাইজানের রাজধানীতে বাকুতে পৌঁছেই একটি সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এই সময় তিনি বলেন, সম্মেলনের প্রধান প্রচেষ্টা হতে হবে বাংলাদেশের উদ্বেগ ও দাবি চূড়ান্ত ঘোষণার অন্তর্ভুক্ত করা। এর আগে স্থানীয় সময় বিকেল 5টার দিকে বাকুতে পৌঁছান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার কপের 29-এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে অন্তত 3টি বড় অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেছেন, জলবায়ু বিপর্যয়ের কারণে অভিযোজনের অর্থ না দিয়ে উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানি বিক্রি করে ব্যাপক মুনাফা করছে। আর কপ প্রেসিডেন্ট বলছেন, উন্নত দেশগুলোর সিদ্ধান্তের উপরই নির্ভর করছে বিশ্বের টিকে থাকা। তবে কপ প্রেসিডেন্টের বক্তব্যে কোনো আশার আলো নেই বলে সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকু থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদন। জীবাশ্ম জ্বালানি ব্যবহার কোনোভাবেই রোধ করা যাচ্ছে না, ধরে রাখা যাচ্ছে না প্যারিস চুক্তি অনুযায়ী তাপমাত্রার সীমা। বরং গবেষণা বলছে, ধরিত্রীর তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এসবের মধ্যে এবার উন্নত বিশ্বের নেতারা হাজির বিশ্ব জলবায়ু সম্মেলনে। আর ক্ষতিগ্রস্ত দেশগুলো এসেছে তাদের নানা দাবি নিয়ে। ভেন্যুর ভিতরেই তাই চলছে প্রতিবাদ আর নীরব বিক্ষোভ। তারা বলছেন, যুদ্ধে গণহত্যা আর জলবায়ু পরিবর্তনের ক্ষতি একই বিষয়, তাই যুদ্ধ, গণহত্যা এবং পরিবেশ ধ্বংস বন্ধের দাবি জানান তারা। And we're here at COP29 to say ceasefire now, stop fueling this genocide, get accountability for Israel. The climate justice, this whole UN Convention on Climate Change, at its centre has a human right. It's about the right of people to live with dignity. আজারবাইজানের বাকু শহরে শুরু হওয়া 29তম জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব মোড়লরা প্যারিস চুক্তির $100 বিলিয়ন এখনও ছাড় করেনি, অথচ যুদ্ধের জন্য $1 ট্রিলিয়ন খরচ করছে তারা। তাই যুদ্ধ বন্ধ করে জলবায়ু মোকাবেলার দিকে নজর দেওয়ার আহ্বান তাদের। জলবায়ু তহবিলে মাত্র $100 বিলিয়ন দেওয়ার জন্য বছরের পর বছর নানা রকমের তালবাহানা করছে, অথচ যুদ্ধের জন্য $1 ট্রিলিয়ন ইনভেস্ট করতে গিয়েও তাদের সময় নিচ্ছে না তারা। সে কারণে যতক্ষণ না জলবায়ু তহবিলের টাকা পাওয়ার জন্য আমাদেরকে স্ট্রাগল না করতে হয় এবং এটি অটোমেটিক স্ব উদ্যোগে না আসে, ততক্ষণ পর্যন্ত জলবায়ু সমস্যা সমাধান করা দুরূহ হয়ে দাঁড়াবে।
জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন উদ্বোধনী আয়োজনে কপ প্রেসিডেন্ট অভিযোজন প্রশমন সহ 10টি বিষয়ে কথা বলেছেন, কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরির বিষয়ে কোনো কিছুই বলেননি। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলো তার বক্তব্যে আশার আলো দেখতে পারছেন না। একই সঙ্গে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও। এছাড়া ডক্টর ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে বলে প্রত্যাশা তাদের। 3-0 যে থিওরি, 1-0 নিয়ে যদি উনি একটু কথা বলেন এখানে, আমার মনে হয় প্রফেসর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিশ্ব সম্প্রদায়কে একটি নতুন ধারণায় দীক্ষিত করতে পারেন। পুনরায় ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করবেন তখন এই জলবায়ু সম্মেলনের এই প্রক্রিয়ার সাথে তার প্রশাসন সম্পৃক্ত হবে কি হবে না, এই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববাসীর সিদ্ধান্তে পৃথিবীর উন্নতি হবে না অবনতি হবে এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না। ইতিমধ্যে বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সম্মেলনে যোগ দিয়ে লিডার্স সামিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বছর বছর কোটি কোটি মার্কিন ডলার খরচ করে এই জলবায়ু সম্মেলন করা হলেও যাদের জন্য এই আয়োজন, সেই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কি উপায়ে ক্ষতিপূরণ দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাই করতে পারেনি বিশ্ব মোড়লরা। তাই জলবায়ু বিজ্ঞানীরা বলছেন এ ধরনের আয়োজন যতটা গুরুত্ব দিয়ে করা হচ্ছে এর চেয়েও এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেদিকে। মাহমুদ রাকিব, এখন বাকু, আজারবাইজান। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। রাজশাহীর বাজারে বিভিন্ন আগাম জাতের শীতকালীন শাকসবজির দেখা মিললেও দাম বেশ চড়া। সাথে সপ্তাহ ব্যবধানে ফের বেড়েছে কাঁচামরিচের দর। সবজি সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে নগরের মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, জানাবেন সপ্তাহ ব্যবধানে সবজির দামে কি ধরনের পরিবর্তন এসেছে, কাঁচামরিচের সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা কি জানাচ্ছেন? শীতকালীন যে আগাম জাতের সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে, অর্থাৎ পালং শাক, মূলা, বাঁধাকপি, ফুলকপি। তবে এখন পর্যন্ত কিন্তু বাজারে বলা যায় মাস দেড়েক আগে থেকেই কিন্তু বাজারে এই সবজিগুলো আসতে শুরু করেছে। এরপরেও দামের কিন্তু খুব একটা পরিবর্তন আমরা দেখছি না। এখন পর্যন্ত ক্রেতারা কিন্তু সেই চড়া দামেই আসলে সবজিগুলো কিনছেন এবং বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে তাদের। এবং আরেকটু বিষয় বলে রাখি যে কাঁচামরিচের যে বাজারটি সেটিও কিন্তু গত 4 দিন আগেও বাজারে কিন্তু এই সাহেব বাজারের যে মাস্টারপাড়া কাঁচা বাজারটি রয়েছে সেখানে ব্যবসায়ীরা বিক্রি করেছেন 70 থেকে 80 টাকা কেজি দরে। তবে সেটি আবারও কিন্তু বেড়েছে এবং আজকে কিন্তু সেটি দাম বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, সেটি রকম ভেদে। এবং ব্যবসায়ীদের কাছে আসলে আমরা জানতে চেয়েছি যে কেন এই যে কাঁচামরিচের দর বৃদ্ধির কারণ হিসেবে তারা কিন্তু বলছেন যে সরবরাহ কমা এবং বাড়ার উপরেই নির্ভর করেই আসলে সবজিগুলোর দাম প্রতিদিনই নির্ধারিত হয়। সেই তুলনায় কিন্তু গত কয়েকদিন ধরে আবারও কাঁচামরিচের সরবরাহ বেশ খানিকটা কম, সে কারণেই তারা 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি করছেন। আর একটু বিষয় বলে রাখি যে আজকে বাজারে আমরা লক্ষ্য করেছি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোরও দাম বেশ খানিকটা চড়া। এখন পর্যন্ত সেরকম কোনো সুখবর কিন্তু তা সবজি বাজারে আমরা দেখছি না। আজকে পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি হচ্ছে আজকে 70 টাকা কেজিতে, শীতকালীন যে সিমটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে রকম ভেদে। এছাড়া মূলা যেটি বিক্রি হচ্ছে সেটি 15 থেকে 16 টাকা কেজি দরে, পালং শাক বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 75 টাকায়। এছাড়া বাঁধাকপি বিক্রি হচ্ছে কিন্তু 20 থেকে 30 টাকা পিসে আকারে এবং বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। পাশাপাশি আলু এবং যে পেঁয়াজের দামটি যদি একটু জানিয়ে রাখি যে আলুর দামও কিন্তু আজকে বাজারে বেশ খানিকটা বেড়েছে। গেল সপ্তাহে যে আলু বিক্রি হয়েছে 60 টাকা থেকে 62 টাকায় সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা কেজি দরে। এবং ব্যবসায়ীরা বলছেন যে এই মুহূর্তে আলুর সরবরাহ বেশ খানিকটা কম বাজারে। দেশি আলু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আলু যারা আবাদ করতে যাচ্ছেন তারা কিন্তু এই শীত মৌসুমটিতে আলুর আবাদের ক্ষেত্রে কিন্তু তারা বীজ আকারে সেই আলুটি নিয়ে যে আসলে করছেন। এই জন্য বাজারে কিন্তু বেশ খানিকটা চাহিদার বিপরীতে আসলে সরবরাহ সংকট রয়েছে। এই কারণে
কারণেই দেশি আলুর দাম ফের 4 টাকা থেকে 5 টাকা বেড়েছে কেজিতে। এছাড়া আমরা দেখেছি হল্যান্ডের আলু, সেটিও বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, যেটি বেশ খানিকটা দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। গেল সপ্তাহেও কিন্তু সেটি 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে আসলে সব ধরনের শাকসবজির সর্বশেষ। সবজি সরবরাহ দরদাম নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন মাসুমা আক্তার। পটুয়াখালীর কলাপাড়ার সমুদ্র এবং নদীর মাছের সরবরাহ কমেছে, এতে ইলিশ সহ অন্যান্য মাছের দর বেড়েছে। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন মাছের দাম প্রকারভেদে কত টাকা পর্যন্ত বেড়েছে, আর বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন? শাফিন, আপনি জানেন যে 22 দিনের সামুদ্রিক ইলিশ সংরক্ষণ অভিযান চলছিল, সে সময় কিন্তু মাছের সরবরাহ কম ছিল। কিন্তু এখন যখন অবরোধ শেষ হয়েছে, যখন বঙ্গোপসাগরে জেলেরা ঝাঁপিয়ে পড়েছেন মাছ শিকারের জন্য, কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে না। তবে সমুদ্র এবং নদ নদীতে পোয়া মাছ এবং সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমেছে, কিন্তু দাম বেড়েছে ইলিশ মাছের। ইলিশ মাছ প্রতি কেজি 1 কেজি ওজনের যে ইলিশ, তা আজ এই পাইকারি মাছ বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা বেড়ে 1200 টাকা কেজি, এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা এখানে 100 থেকে 150 টাকা বেড়ে তা আজ বেচা বিক্রি হচ্ছে 1000 টাকা প্রতি কেজি, এবং 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ এই বাজারে 50 টাকা প্রতি কেজিতে বেড়ে তা বেচা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা প্রতি কেজি। তো এই সামুদ্রিক মাছের মধ্যে পোয়া মাছ এবং গাগরা মাছের দাম কমেছে কিছুটা। পোয়া মাছ প্রতি কেজিতে 50 টাকা কমে তা বেচা বিক্রি হচ্ছে 180 টাকা প্রতি কেজি, এবং গাগরা মাছ সামুদ্রিক সেটি 20 থেকে 50 টাকা কমে 150 থেকে 180 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে নদ নদী এবং অন্যান্য জলাশয়ের মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। যেমন রুই মাছ প্রতি কেজি 20 থেকে 40 টাকা বেড়ে তা আজ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, এবং কাতল মাছ তাও বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা প্রতি কেজি, এখানেও বেড়েছে 20 থেকে 40 টাকা প্রতি কেজিতে, এবং কোরাল মাছ তা বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি কেজিতে বেড়ে 500 থেকে 600 টাকা প্রতি কেজি, এবং চাষ পাঙ্গাস তা 5 টাকা বেড়ে প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 155 টাকা, এবং চিংড়ি মাছ সেগুলো কিন্তু বাজারে সরবরাহ একটু কম রয়েছে, সেটি প্রতি কেজিতে 50 থেকে 70 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 580 থেকে 620 টাকা। এখন বলা যায় যে সরবরাহ কম থাকায় কিছুটা দাম বেড়েছে, তবে সরবরাহ বাড়লে দাম কমবে বলে এটাই প্রত্যাশা করছেন ভোক্তা। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। পটুয়াখালী কলাপাড়া থেকে মাছের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। অনুকূল আবহাওয়ায় উত্তরের জেলা নাটোরে এবার রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা উৎসব। খরচ কমার পাশাপাশি ভালো ফলন পাওয়ায় লাভের আশা করছেন কৃষকরা। নতুন এই ধান বাজারে উঠলে 1 সপ্তাহের মধ্যেই চালের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের কৃষক ছায়েদ আলী এবার 7 বিঘা জমিতে আবাদ করেন উচ্চ ফলনশীল রোপা আমন ধান। ভালো ফলনের পাশাপাশি এবার শেষ খরচ কমায় খুশি তিনি। ধানের ফলন আল্লাহ দিলে ভালোই হয়েছে, কিন্তু ধানের ফুটা বেরামটা আছে, এই জন্য মনে করেন যে আমার খরচপাতিও আল্লাহর রহমতে কম হয়েছে। এবার আল্লাহ বৃষ্টি দিছে, এই জন্য খরচপাতি কম হয়েছে। বৃষ্টি নির্ভর রোপা আমন আবাদের শুরুতে খরায় কিছুটা বেগ পেতে হলেও পরে পর্যাপ্ত বৃষ্টিতে কমিয়ে দেয় সেচ খরচ। এতে বিঘাপ্রতি সর্বোচ্চ 10,000 টাকা খরচ করে মিলছে 16 থেকে 18 মণ ধান, আর বর্তমানে প্রতি মণ ধানের দাম মিলছে 13 থেকে 1400 টাকায়। সেচের যে খরচ, ওই খরচটা কম। ওষুধের পোকা বালায় যেটা পোকামাকড়ের যে সমস্যা, ওটা একটু বেশি হয়েছে এই বছর। গত বছর থেকে আল্লাহ দিলে বৃষ্টি বাদল ভালো আছে, আবহাওয়া ভালো, ওয়েদারও ভালো, ধানও ভালো হয়েছে আল্লাহর রহমতে। ধানের দামও মোটামুটি ভালো আছে। 1-8 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে আর কি। অন্য অন্য এলাকার থেকে ধান টান অনেক সুন্দর আছে, ভালো আছে। এদিকে গেল 2 সপ্তাহ ধরে বাড়ছে সব ধরনের চালের দাম। তবে নতুন এই ধান বাজারে উঠলে 1 সপ্তাহের মধ্যে দাম কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
গত সপ্তাহ তার আগা সপ্তাহ থেকে এখন বর্তমান চাউলের বাজার পার কেজিতে 2 থেকে 3 টাকার মতো বাড়ছে, তবে বাজারে ক্রেতা কম। ধানের দাম বেশি, ধান কিন্তু এখনো ধানেও কেনাকাটা কমে গেছে, ধানের দামও হয়তো বা একটু কমবে আশা করা যায় সামনেতে। নতুন ধান যখন মার্কেটে আসবে তখন নতুন চাউল প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যাবে, তখন দামের প্রভাবটা অনেকটা কমে আসবে। এবছর জেলায় ৭৬,৮৭৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১,৮০০ হেক্টর বেশি। সবকিছু ঠিক থাকলে যেখান থেকে ৩,৮৮,৮০৩ টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে রোপণের সময় এবং রোপণ পরবর্তী, যার ফলে আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে আবাদের সেটা আমরা অতিক্রম করেছি। কৃষকরা উৎসাহ আনন্দ নিয়ে ধান কর্তন শুরু করেছে, ফলন আমরা বেশি পাচ্ছি। এর অন্যতম কারণ হচ্ছে কৃষকরা বর্তমানে আধুনিক জাত ব্যবহার করছে, সুষম সার ব্যবহার করছে এবং রোগ পোকামাকড়ের আক্রমণ এবার খুব কম ছিল। অক্টোবরের মাঝামাঝি থেকে ধান কাটা উৎসব শুরু হলেও নাটোরের মাঠে মাঠে এখনও শোভা পাচ্ছে সোনালী ফসল। কাটা মারার পর স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ধান চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়। মাহবুব হোসেন, এখন নাটোর। ভারত অভ্যন্তরে জটিলতা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে কমছে রপ্তানি। ভারতের বাজারে সবজি, ঝুটকাপড়, কাঁচা কলা, মাছসহ বেশ কিছু পণ্যের চাহিদা থাকলেও এই বন্দর ব্যবহার করে রপ্তানি করতে পারছেন না হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। তবে নিজেদের অভ্যন্তরীণ অবকাঠামো ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোয়ারেন্টাইন না থাকায় পণ্য আমদানি করতে পারছে না ভারতীয় ব্যবসায়ীরা। সোহেল রানার পাঠানো তথ্য, চিত্র বিস্তারিত। অন্যান্য স্থলবন্দরগুলোর মতো হিলি স্থলবন্দর দিয়েও আমদানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও ভাটা পড়েছে রপ্তানি খাতে। বিগত অর্থ বছরগুলোতে এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হতো ঝুট কাপড়, ওয়াটার পাম্প, চিটাগুড় ও রাইস ব্র্যান্ড অয়েল। তবে এখন নামমাত্র একটি পণ্য রপ্তানি হচ্ছে ভারতে। উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম স্থলবন্দর হিলি। এই বন্দর দিয়ে ভারত থেকে নানা পণ্য আমদানি হলেও রপ্তানি হয় নামমাত্র কয়েকটি পণ্য। তবে এই বন্দর দিয়ে রপ্তানির অপার সম্ভাবনা থাকলেও ভারত অভ্যন্তরের নানা জটিলতায় তা ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা না থাকা, কোয়ারেন্টাইন অফিস, বন্দরের ব্যবস্থাপনা না থাকা ও রাস্তা শুরু সহ নানা জটিলতার কারণে ভারতে পণ্য রপ্তানি করা সম্ভব হচ্ছে না। দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা গেলে যেমন বাড়বে রপ্তানির গতি, তেমনি বাড়বে বৈদেশিক মুদ্রা। ভারতে এই মুহূর্তে চাহিদা আছে আপনার কৃষি পণ্য, যেমন স্যালো মেশিনের পাম্প, টিউবওয়েল এবং গার্মেন্টস আইটেম কিছু আছে। ঝুট কাপড়, ঝুট কাপড়ে ইন্ডিয়াতে অনেক চাহিদা। ওপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাস্টমসের এখানে লোকালে থাকে না, তারা এটা থাকে দেখা আমাদের কলকাতায় তাদের হেড অফিস। তো এই কারণে ওপার থেকে আমরা সহযোগিতাটা পাই না। আদার্স যে কাঁচামালগুলো আছে এগুলোর ইন্ডিয়াতে চাহিদা আছে, কিন্তু ইন্ডিয়া সরকারের অসহযোগিতার কারণে আমরা এই কাঁচামালগুলো বা অন্যান্য আইটেমগুলো আমরা এক্সপোর্ট করতে পারতেছি না। ভারতের বাজারে চাহিদা রয়েছে বগুড়ার বেশ কিছু পণ্যের, যা ভারত অভ্যন্তরীণ জটিলতায় রপ্তানি করতে পারছেন না দেশের ব্যবসায়ীরা, যা স্বীকার করেছেন খোদেই ভারতীয় ব্যবসায়ী নেতা। আমরা অনেক কিছু নিতে চাইলেও আমরা নিতে পারি না। সে পিছনে সবচেয়ে বড় কারণ যে আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইন্ডিয়াতে কোয়ারেন্টাইন নেই, আমরা বাংলাদেশে কিছু বীজ নিতে চাইলেও নিতে পারি না। যেমন ইলিশ মাছ আমরা নিতে পারি না, নিতে গেলে বেনাপোল দিয়ে নিতে হয়, হিলিতে আমরা নিতে পারি না। বিগত কয়েক অর্থ বছরের চিত্রে দেখা যায় মুখ থুবড়ে পড়েছে এই বন্দরের রপ্তানি খাত। 2021-22 অর্থ বছরে প্রায় 15,000 টন পণ্য রপ্তানি হলেও 2022-23 ও 2023-24 অর্থ বছরে মাত্র 8,000 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে এই বন্দর দিয়ে। সোহেল রানা, এখন হিলি। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আজ তাকে আদালতে তোলা হতে পারে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গত 15 বছরে অবৈধ পন্থায় বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
চলাচলের অনুপযোগী দিনাজপুর ও সৈয়দপুরের পৌরসভার বেশিরভাগ সড়ক। বিগত সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতিতে সড়কের করুণ অবস্থা বলছেন স্থানীয়রা। এই অবস্থায় আগামী 2 মাসের মধ্যে সড়ক সংস্কারে কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। আমিরুল বাপ্পির প্রতিবেদন। 1990 সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পেলেও নাগরিক সুযোগ সুবিধায় অনেকটাই পিছিয়ে দিনাজপুর পৌরসভা। বিশেষত বেহাল রাস্তায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ঠেকেছে চরমে। পৌরসভার বেশিরভাগ সড়কই খানাখন্দে ভরা। প্রতিটি রাস্তায় চলাচল যেন এক একটি রোলার কোস্টার রাইড, কারণ বেশিরভাগ ড্রেন ভরাট হয়ে রাস্তায় পানি জমে। এতে ক্ষতিগ্রস্ত রাস্তায় সৃষ্টি হচ্ছে খানাখন্দ। স্থানীয়রা বলছেন, সাবেক সংসদ সদস্য আর মেয়র দ্বন্দ্বে ভুক্তভোগী সাধারণ মানুষ। নিত্যদিনে জাম, সকাল থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত একই রকম জাম থাকে। শরীরের ক্ষতি হচ্ছে, শরীর ব্যথা হয়, বুক ব্যথা হয়। অটোতে উঠলেও মনে কি হাঁটে যাওয়াটাই প্রেফার করি বেশি ভালো। আমরা একটা যদি প্রেগনেন্ট রোগীকে নিয়ে যাওয়া হয়, সে এখানেই শেষ হয়ে যাবে। দিনাজপুরে আপনারা হাসপাতালগুলোতে খোঁজ নেন এবং বাড়িতে বাড়িতে খোঁজ নেন, এই অটো এবং এই রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে অনেক পরিবারের মা বোন ভাইরা পঙ্গুত্ব বরণ করেছেন। এ বিষয়ে কারো বক্তব্য পাওয়া না গেলেও বিশ্বব্যাংকের RUTDP প্রকল্পের আওতায় বেশ কয়েকটি রাস্তা পুনর্নির্মাণে বাজেট পাশের তথ্য দিয়েছে পৌরসভা সংশ্লিষ্টরা। একটি পৌরসভার অধিবাসীরা পৌরকর দিয়ে থাকেন যেন নাগরিক সুবিধাগুলো তারা ঠিকঠাক পেতে পারেন, কিন্তু উত্তরের বেশিরভাগ পৌরসভার নাগরিকরাই সেই সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটি পৌরসভা সৈয়দপুরের রাস্তাঘাটগুলো এতই বাজে যে নাগরিক সুবিধা কি সেটি তারা ভুলতে বসেছেন। এলাকাবাসী বলছেন, বিগত মেয়রের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণেই রাস্তায় ভোগান্তি বছরের পর বছর ধরে। এখন নির্দলীয় প্রশাসকের কাছে একটাই চাওয়া, এই রাস্তা ঠিক করে অন্তত তাদের চলাচল যেন নির্বিঘ্ন করা হয়। উত্তরের আরেকটি গুরুত্বপূর্ণ পৌরসভা সৈয়দপুর। ভৌগোলিক কারণে স্থানীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দু হওয়ায় প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করে এই শহরে। প্রথম শ্রেণীর এই পৌরসভার 150 কিলোমিটার সড়কের 80 ভাগই বেহাল। শহরের অন্যতম শামসুল হক সড়ক ও জহুরুল হক সড়কের অবস্থাও করুণ। বিশেষ করে তামান্না মোড় থেকে ওয়াবদা পর্যন্ত শেরেবাংলা সড়ক যেন স্থানীয়দের গলার কাটা। রাস্তা দিয়ে যাওয়া আসা এত কষ্ট, এই ধরনের বুড়া লোক যদি যায় মনে করেন এই কোমরের ব্যথা ইত্যাদিতে খুব পেরেশান। নতুন সরকার আসছে, নতুন যে তারা ক্ষমতায় আছে, তারা আমাদের দাবি তারা যেন রাস্তা অতি শীঘ্র তাদের ঠিক করে দেয়। যেহেতু ওনাদের ভোটের কোনো প্রয়োজন নাই, ভোটের কোনো ভীতি নেই, অতএব যদি সদিচ্ছা যদি থাকে তাহলে ওনারা কিন্তু এই দুর্ভোগ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। পৌরসভার প্রশাসক বলছেন, আগামী 2 মাসের মধ্যে সড়ক সংস্কারে কাজ শুরু হবে। আমাদের প্রতিটি রাস্তার জন্য আমরা এস্টিমেট করেছি, বিশেষ করে সৈয়দপুরের মেইন যে রাস্তাটা তামান্না মোড় টু ওয়াবদা, এটা আমাদের একনেকে পাশ হয়েছে, এটি সুসংবাদ। এছাড়া আমরা অভ্যন্তরীণ যে মানুষের ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা অলরেডি প্রকল্প গ্রহণ করে ঢাকাতে পাঠিয়েছি। সেটি পাশ হয়ে আসলে এটি টেন্ডারের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। রংপুর বিভাগের 31টির মধ্যে 17টি প্রথম শ্রেণীর পৌরসভা। তবে প্রায় সব পৌরসভার রাস্তাঘাটই বেহাল বলে অভিযোগ স্থানীয়দের। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী MS ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। RFL ল্যাডার। ভয়াল 12 নভেম্বর আজ। 1970 সালের দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে দক্ষিণাঞ্চলের 10 লাখের বেশি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিহ্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 36 লাখ মানুষ। শুধু ভোলাতেই মারা যান অন্তত 5 লাখ মানুষ। সে বছর যে ঘটনার 54 বছর পার হয়ে গেলেও এখনও স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হয়নি। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন। 1970 সালের 12 নভেম্বর রাতে ভয়াল ঘূর্ণিঝড় গোকরির তাণ্ডবে লণ্ডভণ্ড হয় ভোলার বিস্তীর্ণ জনপদ। একের পর এক লোকালয় মাটির সাথে মিশে যায়। তীব্র জলোচ্ছ্বাসের তোড়ে ভেসে যায় হাজার হাজার মানুষ, যাদের অনেকেরই আর খোঁজ মেলেনি। স্বজনহারা মানুষ ভুলতে পারেনি প্রকৃতির সেই তাণ্ডব। সেদিন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, চরনিজাম, ঢালচর, কুকরিমুকরি সহ গোটা জেলা। বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র না থাকায় গাছে উঠে প্রাণ বাঁচায় অনেকে। পানিতে ভেসে যায় ঘরবাড়ি, গবাদি পশু, ফসল। প্রাণ হারায় জেলার অন্তত 5 লাখ মানুষ। এত যে পানি হয়েছে, অজস্র পানি হয়েছে, যে পানিগুলো শেষ নেই। হ্যাঁ,
পাখি মরছে, গাছপালা ভাঙছে, তার বাদে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হালকা যদি বাতাসও তাহলে ওই আঙ্গ ওই সত্যের বন্যার কথা মনে উঠলে আঙ্গ কই যা হাঁপতে লই যা যে আমরা করে যাবো, করে থাকুন। সুইচ গেটগুলি যদি পুনর্বার সংস্কার করা হয় বা ভেরিবাদগুলি যদি আবার পুনর্বার সংস্কার করে মেরামত করা হয়, তাহলে আমাদের জন্য খুবই একটা উপকৃত হয়। ঘটনার 54 বছর পার হলেও জেলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় এখনও তৈরি হয়নি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। উপজেলার 78 কিলোমিটার বাঁধের মাত্র 2 কিলোমিটার টেকসই সিসি ব্লক মোড়ানো, বাকি 76 কিলোমিটার বাঁধই ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রিমালেও ক্ষতিগ্রস্ত হয় উপজেলার 165 মিটার বেড়িবাঁধ। প্রতিনিয়ত জোয়ারের পানিতে ভাসছে 5 ইউনিয়নের প্রায় 15টি গ্রাম। 500 ভাঙা দিছে, জায়গা জমি সব নদী লই গেছে। এখন আমরা অসহায়, একদম পুরো অসহায়। আজ যে 3-4 বছর হুনি খালি বাজেট হয়েছে এগিন হইতে আছে না, আর আমরা তো অসহায় গেছি, একদম চলতে পারি না। আরও আশ্রয়কেন্দ্র প্রয়োজন আমরা মনে করি। চরগুলোতে আশ্রয়কেন্দ্র সংখ্যাগুলো বৃদ্ধি করা এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। জেলা প্রশাসক বলছেন, মনপুর উপজেলা রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জিও ব্যাগ ও টিউব ডাম্পিং, সুইচ গেট নির্মাণের কাজ চলমান রয়েছে। এই ভাঙন প্রতিরোধের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় 50 কিলোমিটার এরিয়া জুড়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই প্রকল্প দিয়ে আমরা চতুর্দিক দিয়ে বাঁধ নির্মাণের কাজ করে যাচ্ছি। এইটি আসলে 2026 সালে শেষ হবে, তবে ইতিমধ্যেই আমরা 20% কাজের অগ্রগতি সম্পন্ন হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় পুরো বাঁধ টেকসই করা সম্ভব হচ্ছে না। অগ্রাধিকার ও ঝুঁকি বিবেচনায় পর্যায়ক্রমে সিসি ব্লক দ্বারা বাঁধ মেরামত করা হবে। অবশিষ্ট যে বাঁধগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় প্রজেক্টের মাধ্যমে পর্যায়ক্রমে গুরুত্ব বিবেচনায় সেগুলো আমরা সিসি ব্লক দিয়ে মোড়াই দিব, যার ফলে আশা করা যাচ্ছে যে আমাদের আর বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকবে না। ভোলায় 334 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও স্থায়ী মাত্র 47 কিলোমিটার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ট্যাক্সি প্রতিষ্ঠানে কাজ করেন কয়েক হাজার বাংলাদেশি। লাইসেন্স তৈরি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের হয়ে উঠতে হয় দক্ষ চালক, যার ফলে যাত্রী এবং মালপত্রের সুরক্ষাও নিশ্চিত করা যায়। এ নিয়ে সহকর্মী কামরুল হাসান জনির প্রতিবেদন আমরা দেখব। প্রায় 8 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছেন আলামিন হোসেন। রংপুরের এই সন্তানের ট্যাক্সিতে সম্প্রতি এক জার্মান দম্পতি ফেলে যান মানিব্যাগ, মূল্যবান ইউরো ও ব্যাংক কার্ড, যা ফেরত দিয়ে প্রশংসিত হন তিনি। মাত্র 525 দিরহাম বেসিক বেতনে প্রবাস জীবন শুরু করা আলামিন 2 বছরের মাথায় পান ড্রাইভিং লাইসেন্স। এরপর বেতন পৌঁছে 2000 দিরহামে। আবুধাবিতে যখন তাদেরকে নামাই দিছি হোটেলে, ওদের মানি ব্যাগ, টাকা পয়সা থুয়ে গাড়িতে থুয়ে তারা হোটেলের ভেতরে চলে গেছে। যখন আমি আবুধাবি থেকে রওনা হয়েছি, মাঝ রাস্তায় একটা রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য ওয়েট করতেছি, দেখি আমার গাড়িতে তাদের মানি ব্যাগ, টাকা পয়সা ছিল এবং আমি হোটেলের নাম্বার সার্চ করছি গুগলে, ওখান থেকে কল দিই এবং তারা আরটিআইতে কল দিছে, দেওয়ার পরে আমি তাদেরকে ফেরত দিছি। আমিরাতের 13 বছর প্রবাস জীবনের প্রায় 8 বছরই দুবাইয়ে ট্যাক্সিতে কাজ করছেন কুমিল্লার রবিউল্লাহ। কয়েক সপ্তাহ আগে গাড়িতে ফেলে যাওয়া যাত্রীর একটি আইফোন ফেরত দিয়ে প্রশংসা করেন তিনি। কুড়িগ্রামের সঞ্জিত কুমার দুবাই ট্যাক্সিতে যোগ দিয়েছেন প্রায় 2 বছর। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনিও। আমার নিউ হোটেলে যখন নামাইলাম, ড্রপ করার পরে চলে আসার পরে দেখলাম যে আমার পিছনে মোবাইল, তখন আমি আরটিআইতে কল দিলাম যে লস্ট অ্যান্ড ফাউন্ডে ওইখানে একটা মোবাইল পাওয়া গেছে। তো আরটিআই আমার কমপ্লেন অ্যাকসেপ্ট করলো। তার কিছুক্ষণ পরেই কাস্টমার কল দিল আমার মোবাইলের ভিতরে, ওই যে ওর যেই ফোন ফালাই গেছে ওই ফোনে আর কি। তো রেখে যাওয়া কোনো জিনিস, কোনো দ্রব্য, কোনো মূল্যবান সম্পদ আপনি রেখে গেলে এর পুরো নিশ্চয়তা আরটিআই আপনাকে দেবে। এরকম অনেক ঘটনা আমাদের সঙ্গে হয়ে থাকে। আমরা অনেক মূল্যবান জিনিস গাড়িতে পাই এবং যত্ন সহকারে রেখে দেই। আলামিন, রবিউল্লাহ কিংবা সঞ্জিত কুমারের মতো অনেকেরই অভিজ্ঞতা প্রায় একই রকম। জানা যায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিশর সহ বেশ কিছু দেশের কয়েক হাজার প্রবাসী দুবাইয়ে ট্যাক্সি চালক হিসেবে কাজ করছেন নিয়মিত। এক একজন চালককে কাজ করতে হয় দৈনিক 12 ঘন্টা। বেশিরভাগের বেতন হয় কমিশনের ভিত্তিতে।
বেতন তারতম্যে পার্থক্য থাকলেও সততার প্রশ্নে এখনো অনড় এই প্রবাসীরা। গাড়িতে ফেলে যাওয়া মালপত্র ফেরতের নিশ্চয়তা দিয়ে থাকে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি RTA ও সংশ্লিষ্ট ট্যাক্সি প্রতিষ্ঠান। হারানো জিনিস 24 ঘন্টা পর্যন্ত যত্ন সহকারে রেখে দেন চালকেরা। চালকরা জানান, ড্রাইভিং লাইসেন্স করার সময় প্রাতিষ্ঠানিক দিক নির্দেশনা ও গ্রাহকের সঙ্গে কথোপকথনের প্রশিক্ষণ পেয়ে থাকেন তারা। বা লাইসেন্স নিতে আমাদের অনেক সময় টাইম লাগে, তো লাইসেন্সের ক্ষেত্রে একটু লেটে যায় অনেক সময়, বা অনেক সময় লোকেশন ক্লাস। এখন একটু স্লো চলতেছে, হয়তো বা 7 মাস 8 মাস বা 1 বছরও লাগতেছে গাড়ি পাইতে। কোনো সময় কোনো কাস্টমার সাথে কোনো রাগান্বিত হওয়া যাবে না। কাস্টমার অলওয়েজ রাইট, সব সময় কাস্টমার রাইট 100%। মধ্যপ্রাচ্যের দেশটির ট্যাক্সি প্রতিষ্ঠানগুলোই রয়েছে লস্ট অ্যান্ড ফাউন্ড নামের আলাদা দপ্তর। এছাড়াও গাড়িতে থাকা ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা হয় চালকদের। এটি একদিকে যেমন চালকদের সঠিক পথের নিয়ন্ত্রক, অন্যদিকে যাত্রীর নিরাপত্তা ব্যবস্থার বড় উদাহরণ। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে থাকা ট্রাম্প টাওয়ারের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে ভারত। হোয়াইট হাউসের প্রত্যাবর্তনের পর এমনটাই ধারণা করছেন ভারতে থাকা ডোনাল্ড ট্রাম্পের আবাসন ব্যবসার অংশীদাররা। ভারতে ইতিমধ্যে 4টি ট্রাম্প টাওয়ার তৈরি করা হয়েছে, আরও 6টি রয়েছে নতুন প্রকল্পের দিকে, যা আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ট্রাম্প টাওয়ার লেখা বহুতল এই ভবনটি দেখা মাত্রই যে কারোরই মনে হতে পারে এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কিংবা অন্য কোনো শহরের চিত্র। তবে বাস্তবে এই ট্রাম্প টাওয়ারটি গড়ে উঠেছে ভারতের মহারাষ্ট্র পুনেতে। শুধু ভারতেই নয়, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট সহ যাবতীয় ব্যবসার ডালপালা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। এর মধ্যে বিলাসবহুল আবাসন ব্যবসা ও গোল্ফ কোর্স অন্যতম। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিতের পর যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প টাওয়ারের সংখ্যাকে ভারত টপকাতে পারবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে 4টি ট্রাম্প টাওয়ার তৈরি করেছে ভারতে থাকা ডোনাল্ড ট্রাম্পের রিয়েল এস্টেট পার্টনার। নতুন করে মুম্বাই, পুনে এবং উত্তর গুরুগ্রাম শহরে ট্রাম্প টাওয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। পরিকল্পনা আছে নয়ডা, হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতেও টাওয়ার গড়ার। ऑलरेडी इंडिया में सबसे ज्यादा ट्रम्प टावर्स है कंपेयर टू बाकी और देशों के कंपैरिजन में, एक्सेप्ट अमेरिका। लेकिन गोइंग फॉरवर्ड अब हम 6 और डील कर रहे हैं। मुझे लग रहा है शायद इंडिया में ट्रम्प टावर यूएस से भी ज्यादा होंगे। এলিট শ্রেণীর ভোক্তাদের টার্গেট করে বিশ্বজুড়ে বিলাসবহুল আবাসন ব্যবসার সাম্রাজ্য গড়েছে ট্রাম্প অর্গানাইজেশন। লগ্নি করছে হাজার হাজার কোটি ডলার। ভারতেও প্রিমিয়াম আবাসনের চাহিদা বাড়তে থাকায় সেখানেও ব্যবসার বিস্তার বাড়াচ্ছেন ट्रम्प। डोनाल्ड ट्रम्प जी की इसके बारे में भी सोच बहुत क्लियर थी। उनका मानना था कि जो आदमी डोनाल्ड ट्रम्प का कार्य पहले देख चुका है वो कोई भी प्रीमियम देख के ट्रम्प टावर में बाय करेगा, और वो बात सच निकली। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য সম্পর্ক গত 1 দশক ধরেই ঊর্ধ্বমুখী। এমনকি ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্যও যুক্তরাষ্ট্র। 2023 সালে ওয়াশিংটনে 12,000 কোটি ডলারের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে দিল্লি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পুলিশ, বাড়ানো হচ্ছে টহল গাড়ি, কাঠামোগত পরিবর্তন করে জনবান্ধব বাহিনী করার পরামর্শ। অপরাধস্থল পরিদর্শনের ক্ষেত্রে কিন্তু তার যেরকম সে সময় লাগছে, আবার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু তারা নানাভাবে এই অতি সতর্ক নীতিটা অবলম্বন করছে। কপ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বাংলাদেশের দাবি অন্তর্ভুক্ত করতে হবে, কর্মকর্তাদের জোর প্রচেষ্টা চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার। হিলি স্থলবন্দর দিয়ে কমছে রপ্তানি, ভারতীয় অংশে অবকাঠামো ও কাস্টমসের শীর্ষ কর্তাদের অভাব। যুক্তরাষ্ট্রের বাইরে বাড়ছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আবাসন ব্যবসা। ভারতে একের পর এক গড়ে উঠছে ট্রাম্প টাওয়ার। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে,
facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।